আসসালামু আলাইকুম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফলে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তো বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছেন এটি একটি ইঞ্জিন কন্ট্রোলার, যেটি DSE ইলেকট্রনিক্সের মডেল নাম্বার 3110 অর্থাৎ DSE 3110 মডেলের একটি ইঞ্জিন কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি ফ্যাক্টরি ডিফল্ট হিসেবে যে সেটিং দেওয়া থাকে সে অনুযায়ী যে কোনো ইঞ্জিনে এটি ব্যবহার করলে সেই ইঞ্জিনটি নাও চলতে পারে। আর সে কারণেই এই কন্ট্রোলারটিকে একটি কাস্টম কনফিগারেশন করতে হয় ইঞ্জিনের ধরন অনুযায়ী বা ইঞ্জিনের ওয়ারিং অনুযায়ী। তো আজ আমরা সেটাই শিখব যে এই কন্ট্রোলারটিকে কিভাবে কনফিগার করা যায়। তো এই কন্ট্রোলারটিকে আমরা তিনভাবে কনফিগার করতে পারি। প্রথমত আমরা ম্যানুয়াল কনফিগার করতে পারি, আমি সেটি দেখাচ্ছি। ম্যানুয়াল কনফিগারের ক্ষেত্রে এখানে অনেক সেটিং আছে। এই প্রতিটি সেটিং বা প্রতিটি প্যারামিটারকে আমাদের ম্যানুয়ালি কনফিগার করতে হবে, এবং সেটি করতে হলে কন্ট্রোলারটিকে পাওয়ার কানেক্টেড করে তারপর এই নেভিগেশন বাটন এবং এই জিরো বাটনটি একসঙ্গে প্রেস করে ধরে এর কনফিগারেশন সেটিংয়ে অ্যাক্সেস করে তারপরে ওয়ান বাই ওয়ান আমাদের সেটি করতে হয়, এবং সেটি খুব সময় সাপেক্ষ এবং বিরক্তিকর কাজ। তো আমরা সেই পথে যাব না। তৃতীয় পদ্ধতি হচ্ছে এর কনফিগারেশন সফটওয়্যারের মাধ্যমে। আমরা সফটওয়্যারটি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইন্টারফেসটি এখানে ওপেন হয়েছে। যেহেতু আমাদের কন্ট্রোলারের মডেলটি 3110, অতএব এই কনফিগারেশন সফটওয়্যার থেকে এখানে কিছু মডেলের প্রথম ডিজিটগুলো দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে, যেহেতু আমাদের মডেলটি 3110, তার ফার্স্ট ডিজিট হচ্ছে 3, আমরা এটিকে সিলেক্ট করে নেব। এরপর এখানে আরো কিছু সাব অপশন পেয়ে গেছি আমরা, যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যান এবং এমপিও। মূলত এই কন্ট্রোলারটি দুই ধরনের ইঞ্জিনে ব্যবহার করা হয়। যেই ধরনের ইঞ্জিনে ইসিইউ অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হয়, তার জন্য ওই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট এবং এই কন্ট্রোলারের কমিউনিকেশনের জন্য ক্যান ভার্সনটি ব্যবহার করা হয়, যেটি আপনার কন্ট্রোলারের পিছনে একটি স্টিকার আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে ক্যান লেখা আছে। এই ক্যান লেখা যেটিতে থাকবে সেটি যে ইঞ্জিনে ইসিইউ ব্যবহার করা হয় সেই ইঞ্জিনের জন্য ব্যবহার করতে হবে, এবং যেটিতে এমপিইউ লেখা থাকবে এটি ব্যবহার করব আমরা ম্যাগনেটিক পিকআপ ইউনিট, অর্থাৎ যে ইঞ্জিনগুলোতে ইসিইউ ব্যবহার করা হয় না এবং স্পিড কন্ট্রোলের জন্য এমপিইউ অর্থাৎ ম্যাগনেটিক পিকআপ ইউনিট ব্যবহার করা হয়, সেই ইঞ্জিনগুলোর জন্য আমরা এই এমপিইউ ভার্সনটি ব্যবহার করব। তাহলে এই মডেলটি কমন মডেল, যার আবার দুইটি ভার্সন হয়, একটি হচ্ছে ক্যান ভার্সন আর একটি হচ্ছে এমপিইউ ভার্সন। তো আমরা আজকে যে কন্ট্রোলারটি নিয়ে কাজ করবো সেটি হচ্ছে ক্যান, তাই আমি এখানে ক্যান সিলেক্ট করছি এবং 2.2 ভার্সন আমাদের লেটেস্ট ভার্সন, সেটি আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই মডিউলটি এখানে ওপেন হয়েছে। বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটি আমাদের মডেল নাম্বার শো করছে এবং এটি ক্যান নাকি এমপিইউ তাও এখানে লেখা শো করছে, এবং এর ফার্মওয়্যার ভার্সন কত সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। ফার্মওয়্যার ভার্সন হচ্ছে 2.2। এখান থেকে অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে ইঞ্জিন টাইপ সিলেক্ট করতে হবে, তারপরে আরো অনেক কাজ আছে, ইনপুট আউটপুট, এই সেন্সরগুলোর কত বারের কি হবে না হবে সবগুলো ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দিতে হবে। তারপরে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট এগুলো কনফিগার করতে হবে। এখানে ডিজিটাল আউটপুটের মধ্যে দুইটি আউটপুট হচ্ছে কনস্ট্যান্ট, যেটি আমি এই ড্রয়িং থেকে দেখাচ্ছি। এগুলো সবই আমার ডিজিটাল, এই দুটি ডিজিটাল আউটপুট, এগুলো ডিজিটাল ইনপুট, এবং এখানেও দুটি ডিজিটাল আউটপুট আছে। তাহলে এই দুটি আউটপুট 3 এবং 4 নাম্বার পিন এই কন্ট্রোলারের জন্য ফিক্সড, এটি কোনো পরিবর্তন বা কনফিগার করা যাবে না। আর 3 নাম্বার পিনটি হচ্ছে ফুয়েল আউটপুট এবং 4 নাম্বার পিনটি হচ্ছে স্টার্ট অথবা ক্র্যাঙ্কিং আউটপুটের জন্য। আর 7 নাম্বার পিনটি অর্থাৎ D+ এর কানেকশনটি দেওয়ার জন্য। এই কানেকশনটির প্রয়োজন এই জন্য হয়, জেনারেটর চার্জারটি চার্জ হচ্ছে কিনা বা ব্যাটারিকে চার্জ করছে কিনা সেটি কন্ট্রোলারকে বোঝানোর জন্য। আর বাকি যে আউটপুটগুলো আছে এগুলোকে আমরা চাইলে ইচ্ছা মতো কনফিগার করে নিতে পারি। তো আমরা আবার ইন্টারফেস সফটওয়্যারে চলে আসলাম। এখান থেকে আমাদের জেনারেটর সিলেকশন যাইতে হবে, জেনারেটর অপশন সিলেক্ট করতে হবে। এখানে জেনারেটরটি আমার কত পোলের সেই নাম্বার অফ পোল সিলেক্ট করতে হবে। আউটপুটটি 3 ফেজ 4 ওয়্যার নাকি 3 ফেজ 3 ওয়্যার বা টেস্টার কানেকশন নাকি ডেল্টা কানেকশন, সবগুলো অপশন এখানে দেখানো আছে। সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে কনফিগারেশন করার মূল বিষয়। তারপর জেনারেটর ফ্রিকোয়েন্সি, এটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত বা নর্মাল ফ্রিকোয়েন্সি কত, লোড ফ্রিকোয়েন্সি কত থাকবে, ওভার ফ্রিকোয়েন্সি কত হবে, আন্ডার ফ্রিকোয়েন্সি শাটডাউন কত হবে, এগুলো সব আমাদেরকে এক এক করে এখানে সেট করে দিতে হবে। ইঞ্জিনের ক্ষেত্রে অনেক কিছু অপশন আছে, এটা ইসিইউ ভার্সন কি আছে না আছে এখানে সেই জিনিসগুলো দেখতে হবে।
তাও চার্জ অল্টারনেটর অ্যালার্ম ভোল্টেজ কততে আসলে অ্যালার্ম দিবে, এই জিনিসগুলো সেট করতে হবে। স্পিড সেটিং যেতে হবে, আমাদের জেনারেটর পোল অনুযায়ী আরপিএম কত হতে হবে সেই জিনিসগুলো এখানে সেট করতে হবে। এগুলো ওয়ান বাই ওয়ান সব আস্তে 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 সময় নিয়ে করতে হবে। তো এটিও কিছুটা ঝামেলাপূর্ণ এবং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। তো সবচেয়ে সহজ কাজ সেটি হচ্ছে আপনি যে ইঞ্জিনের জন্য এই কন্ট্রোলারটি ব্যবহার করবেন সেই ইঞ্জিনে যে কন্ট্রোলারটি পূর্বে ব্যবহার করা ছিল সেই কন্ট্রোলারটির কনফিগারেশন ফাইল যদি আপনার কাছে সেভ করা থাকে তাহলে সেটি নতুন কন্ট্রোলারে আপলোড করে দিতে পারেন অথবা রাইট করে দিতে পারেন। তাহলে আর নতুন করে আপনাকে আর প্রতিটি অপশনে গিয়ে গিয়ে কনফিগার করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমি আজকে সেই কাজটি মূলত দেখাবো কিভাবে সেটি করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে 3110 মডেলের একটি কন্ট্রোলার আছে। এটার পিছনের দিকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যান লেখা আছে, অর্থাৎ এই কন্ট্রোলারটি ইসিইউ কানেক্টেড ইঞ্জিনে, অর্থাৎ যে ইঞ্জিনে ইসিইউ ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনে এটি ব্যবহার করতে হবে। এটি ইসিইউ ছাড়া ইঞ্জিনে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এমপিইউ যে ইঞ্জিনে ম্যাগনেটিক পিকআপ ইউনিট ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনে এই ইউনিটটি ব্যবহার করা যাবে না। আর যে ইউনিটে আবার ইসিইউ ব্যবহার করা হয়েছে সেখানে এমপিইউ ভার্সনের কন্ট্রোলার ব্যবহার করা যাবে না। তো এই বিষয়টি একটু আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে একটি ইউএসবি টাইপ বি ফিমেল পোর্ট দেখা যাচ্ছে। এই ইউএসবি কেবলটি এখানে কানেক্ট করলে আমরা ডিসপ্লে দিকে লক্ষ্য করব। তো এই ইউএসবি কেবলের অপর প্রান্ত অলরেডি কম্পিউটার ইউএসবিতে কানেক্টেড করা আছে। আমরা এখানে একটা কানেকশন করে দিচ্ছি। এটা কানেকশন করে দেওয়ার পর আমরা ডিসপ্লেতে দেখতে পাবো এটা কোন ভার্সন কি ডিটেল এখানে দেখাবে। একটু অপেক্ষা করি আমরা। এই যে এখানে মডেল নাম্বার ক্যান এবং 2.2.1 ভার্সন এবং এখানে এটি ইউএসবি সিম্বল শো করছে, অর্থাৎ ডিভাইসটি আমার সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে গেছে। একটু জুম করে দেখাই। এখানে যে বাটনটি দেখানো আছে লেখা আছে রিড ফ্রম মডিউল, অর্থাৎ এই বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে মডিউলের ভিতরে যে কনফিগারেশনটি আছে সেটি আমার কম্পিউটারে চলে আসবে। বন্ধুরা এই যে দেখেন এটি চলে আসছে। এখন আমি চাইলে এই কনফিগারেশনটি আমার কম্পিউটারে যে কোনো জায়গায় সেভ করে নিতে পারবো। এখান থেকেও একটু দেখতে পারেন যে আমাদের মডিউলের মডেল নাম্বার, মডিউলটা ক্যান নাকি এমপিইউ সেটি দেখাচ্ছে, মডিউলের ফার্মওয়্যার ভার্সন দেখাচ্ছে এবং মডিউলের একটি নাম্বার শো করছে। তো আবার এখানে দেখেন ইউএসবি কানেক্টেড লেখাটা এখানে শো করছে, অর্থাৎ ডিভাইসের সঙ্গে কম্পিউটারের একটি কানেকশন তৈরি হয়েছে। এখন এটি আমি আমাদের মডিউল থেকে রিড করলাম। এখন এটিকে আমি চাইলে সেভ করতে পারি। সেভ বাটনে চাপ দিয়ে আমাদের পছন্দ মতো কোনো এক জায়গায় ডেস্কটপে আমরা একটা নাম দিলাম, ধরেন ট্রিপলি CAMPUS, এই নামে আমি কনফিগারেশন ফাইলটি আমার ডেস্কটপে সেভ করলাম। এখন আমি যদি ডেস্কটপে যাই তাহলে সেখান থেকে আমরা এই কনফিগারেশন ফাইলটি দেখতে পাচ্ছি, এই যে ট্রিপলি ক্যাম্পাস। তো আসলে এটি একটি ফ্যাক্টরি ডিফল্ট কন্ট্রোলার, এখানে কাস্টমাইজ কোনো কনফিগারেশন দেয়া নেই। তো আমি পূর্বেই আমার কিছু কন্ট্রোলার থেকে কাস্টমাইজ কনফিগারেশন সেভ করে রেখেছিলাম, সেটি মূলত এখন এটিকে আপলোড করে দেখাবো এবং এটি হচ্ছে আমাদের খুব সহজ পদ্ধতি। তো সেক্ষেত্রে আমরা এখানে এই ওপেন বাটনে ক্লিক করে যেখানে ফাইলটি রাখা আছে সেখান থেকে ডাবল ক্লিক করে দিলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার দুটি কনফিগারেশন ফাইল আছে। তার মধ্যে একটু আগে যেটা আমরা সেভ করেছিলাম বর্তমানে কানেক্টেড মডিউল থেকে, সেটি ট্রিপলি ক্যাম্পাস নাম দিয়ে রেখেছিলাম, সেটি আছে। এবং আগে আরেকটি কনফিগারেশন ফাইল আছে, এটি আমি ডাবল ক্লিক করলাম এবং আমি জুমটা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে দেখেন সেই দেখতে পেজটা চেঞ্জ হয়নি মনে হচ্ছে, কিন্তু এখানে মডেল নাম এর ভিতরে অনেক কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। তার মডিউলের যাই, এখানে স্টিক আগে ছিল না। তারপরে অ্যাপ্লিকেশনে যাই, এখানে এই যে আমরা যে ইসিইউটি ব্যবহার করেছি ইসিইউটির মডেল নাম্বার ডয়েস EMR2, আগেরটাতে কিন্তু এটা হিডেন অবস্থায় ছিল। তো এখানে ভিতরে অনেক কনফিগারেশন দেওয়া আছে, টাইমার কনফিগারেশনগুলো দেওয়া আছে, তারপরে জেনারেটর কনফিগারেশন দেওয়া আছে, ভোল্টেজ লিমিট কত হবে না হবে ডিটেল সব দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি কত হবে, ওভার আন্ডার ফ্রিকোয়েন্সি কত হবে, সব এখানে কনফিগার করা আছে। এখন আমাদের কাজ শুধু একটাই, আমরা এই বাটনটি প্রেস করে রাইট টু মডিউল করে দেবো। অর্থাৎ রাইট টু মডিউল মানে হচ্ছে যে আমরা এই সফটওয়্যারে যে কনফিগারেশন ফাইলটি ওপেন করলাম সেটি এখন আমাদের কানেক্টেড মডিউলটির ভিতরে রাইট করে দেব। তাহলে সবকিছু আগের মতো আর থাকবে না। আমাদের প্রিভিয়াস কন্ট্রোলারটিতে যে ধরনের কনফিগারেশন ছিল এই কন্ট্রোলারটিও সেম একই কনফিগারেশন হয়ে যাবে। তবে ক্যানের কনফিগারেশন এমপিইউতে আপলোড করা যাবে না, আবার এমপিইউর কনফিগারেশন ক্যানে আপলোড করা যাবে না। সেক্ষেত্রে ভার্সন মিসম্যাচিং হলেও একটু প্রবলেম হতে পারে। তো সেটিকে সলিউশন করার ব্যবস্থা আছে, ভার্সন ম্যাচ করার ব্যবস্থা আছে এই সফটওয়্যারের মাধ্যমেই। সেটি না হয় অন্য একটি ভিডিওতে দেখাবো। এক ভিডিওতে সবকিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেটা আপনাদের কাছে বিরক্তির কারণ হতে পারে। তাই আমি এখন শুধুমাত্র রাইট করে দেখাচ্ছি, রাইট টু মডিউল। তো এই রাইট টু মডিউল বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এই
কাস্টম কনফিগারেশনটি আমাদের কানেক্টেড মডিউলের ভিতরে রাইট হয়ে যাবে। আমরা এটা প্রেস করলাম, কারণ এখানে সে পারমিশন চাচ্ছে ইয়েস করবো কিনা, আমরা ইয়েস করে দেবো, কারণ আমরা চাচ্ছি যে কানেক্টেড মডিউলের সঙ্গে আমাদের কাস্টম কনফিগারেশনটি যাতে রাইট হয়ে যায়। তাহলে এই কন্ট্রোলারের ভিতরে প্রিভিয়াস যে কনফিগারেশনটি আছে বা ফ্যাক্টরি ডিফল্ট যে কনফিগারেশনটি আছে সেটির উপরে আমাদের কাস্টম কনফিগারেশনটি ওভাররাইট হয়ে যাবে। আমরা ইয়েস প্রেস করে দিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাজটি সম্পন্ন হচ্ছে, 100% হয়ে গেছে। তার মানে এটি ওয়ার্ক ডান। আমরা এটাকে ওকে দিয়ে শেষ করে দেব। আমাদের কাজ শেষ, অর্থাৎ আমাদের অন্য একটি কন্ট্রোলারের এই সেম মডেলের একটি ক্যান কন্ট্রোলার থেকে আমরা কাস্টম কনফিগারেশনটি পূর্বে আমি আর কম্পিউটারে সেভ করে রেখেছিলাম, সেটি এখন আবার এই কন্ট্রোলারের ভিতরে আমরা আপলোড করে দিলাম। সেক্ষেত্রে আমাদের একদম কোনো কিছুর দিকে চিন্তা করার দরকার নেই, জাস্ট শুধু রাইট করব, এটুকু করতে পারলেই হবে। তো ফাইনালি আমরা একটু কানেকশন ডায়াগ্রামের দিকে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাকি এই সমস্ত কানেকশন সেম থাকবে, শুধুমাত্র 10 এবং 11 নাম্বার পিন দুটি, এই দুটি পিনই হচ্ছে আমাদের ক্যান হবে না এমপি হবে, যাই হোক না কেন সেই কানেকশনটি আসবে। এখানেও 10 এবং 11 দেখানো আছে, এখানেও 10 এবং 11 দেখানো আছে। মূলত 10 এবং 11 নাম্বার পিন শুধু একটা করেই আছে, কিন্তু দুইটা দেখানো আছে। যদি ক্যান ভার্সন হয় তাহলে আমরা এই অংশটুকু ফলো করব, আর যদি এমপিইউ ভার্সন হয় তাহলে আমরা এই অংশটুকু ফলো করব। মূলত যেহেতু কন্ট্রোলারটি কমন, সেজন্য আমাদের এই 10 এবং 11 নম্বর টার্মিনালের কানেকশন কি হবে সেটি দুই মেথডেই দেখানো হয়েছে। কাস্টম কনফিগারেশন সেটিং এ ইনপুট করতে গেলে কিভাবে করতে হবে সেটিও এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে এর ওয়েবসাইট থেকে এই ম্যানুয়ালগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে সফটওয়্যারটা আমরা কোথায় পাবো? হ্যাঁ, সফটওয়্যারটা আমরা পাবো গুগলে গিয়ে সার্চ করব ডিএসই, যে কোনো একটা মডেল নাম্বার অথবা ডিপসি ইলেকট্রনিক্স লিখে প্রেস করলে এখানে গুগলের সার্চ ইঞ্জিন থেকে অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে, সেখান থেকে আমরা এটা অন্যটি ট্যাব ওপেন করে, যেহেতু এখানে এই যে dipselectronics.com লেখা আছে, এটাতে ক্লিক করে আমরা তার পেজে চলে যাব। এখান থেকে আমরা লগ ইনে যেতে পারি অথবা সাপোর্টেও যেতে পারি, যে কোনো এক জায়গায় গেলেই হবে। সাপোর্ট থেকে আমরা আসবো ডিএসই কনফিগারেশন সুইট এই সফটওয়্যারটিতে ডাউনলোড করার জন্য আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে উপস্থিত হবে। সেখানে দুটো বাটন পাবো আমরা, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। আপনি যদি এই ওয়েবসাইটের বা এই কোম্পানির রেজিস্টার্ড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি এই লগ ইন অপশন থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ম্যানুয়াল এবং সফটওয়্যার সহ যাবতীয় যা কিছু সাপোর্টিং ফাইল দরকার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনি রেজিস্টার্ড ইউজার না হন তাহলে আপনাকে ফার্স্ট টাইম এই রেজিস্টার বাটনে প্রেস করে এর চাহিত তথ্যগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি তাদের রেজিস্টার্ড ইউজার হয়ে পুনরায় আবার লগ ইন করতে হবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে রেজিস্টার্ড ইউজার ছাড়া কোনো কিছুই ডাউনলোড করা বা কোনো সাপোর্ট নেওয়ার সুযোগ নেই। আমি যেহেতু রেজিস্টার্ড ইউজার, আমি পূর্বেই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছিলাম। এই সফটওয়্যারটি আমার প্রায় কাজে লাগে, যে কারণে এটি আমি আগে ডাউনলোড করে আমার পিসিতে ইনস্টল করে নিয়েছিলাম। আর এটি ইনস্টল করার পদ্ধতি একদম সহজ, অ্যাজ ইউজুয়াল সফটওয়্যারগুলোর মতোই আপনারা এটি ইনস্টল করে নিতে পারবেন। সবাইকে দীর্ঘ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।